হ্যালো, আসসালামু আলাইকুম। আরএমজে অনলাইন স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে টেন্স শেখাবো। টেন্স শেখানোর আগে আমি একটু আমার সম্পর্কে আপনাদেরকে বলে নেই। আমি মোহাম্মদ মেহেদী হাসান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর উপর বিএসসি শেষ করেছি। আর আশা করছি আপনারা টেন্স সম্পর্কে বুঝতে পারবেন ভালো করে এই টিউটোরিয়াল থেকে। আর আজকে অ্যাকচুয়ালি এই লেকচারে আমি স্ট্রাকচারের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব কিভাবে টেন্স করা হয়। সাধারণত আসুন আমরা টেন্স শুরু করি। সো প্রথমে আমরা একটু জেনে নেই টেন্স কি। টেন্স হচ্ছে কাল, অর্থাৎ কাল অথবা সময়। অর্থাৎ আমরা কথাবার্তা বলার সময় সাধারণত সচরাচর বলি আমি ভাত খাই, তুমি ভাত খেয়েছিলে, তুমি ভাত খাবে। হ্যাঁ, আমি এখন তিনটা সেন্টেন্স লিখতেছি। আমি ভাত খাই, এটা একটা সেন্টেন্স। আমি ভাত খেয়েছিলাম, এটা আরেকটা সেন্টেন্স। এবং আমি ভাত খাবো, এটা আরেকটা সেন্টেন্স। এখন দেখা যাক এখানে কিন্তু তিনটা সেন্টেন্স আছে। হ্যাঁ, এখন এবং তিনটা টেন্স, এটা কিন্তু আলাদা আলাদা। যেমন আমি ভাত খাই, এটা কিন্তু বর্তমানকে বোঝাচ্ছে। যেহেতু বর্তমানকে বোঝাচ্ছে সেহেতু এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। আর আমি ভাত খেয়েছিলাম, এটা একটু লিখে দিই, এটা হচ্ছে প্রেজেন্টকে বোঝাচ্ছে। হ্যাঁ, বর্তমানকে বোঝাচ্ছে আমি ভাত খাই। আর আমি ভাত খেয়েছিলাম, এটা হচ্ছে অতীতে আমি কোনো একটা কাজ করেছিলাম। সরি, আমি ভাত খেয়েছিলাম অর্থাৎ অতীতে আমি কোনো একটা কাজ করেছিলাম, অর্থাৎ অতীতকালে যে কাজটা হবে সেটা হচ্ছে পাস্ট টেন্স। সো এই জন্য পাস্ট লিখে দিচ্ছি আমি, এটা হচ্ছে পাস্ট টেন্স। আর আমি ভাত খাবো, এটা হচ্ছে কি আমি ভবিষ্যতে কোনো একটা কাজ করব। সো এটা হচ্ছে ফিউচার টেন্স, এখানে লিখে নিই ফিউচার। সো আশা করছি টেন্স সম্পর্কে একটু ধারণা পাইলেন। এখন আমরা ভিতরে যাচ্ছি। হ্যাঁ, এটা মুছে দিচ্ছি। এবার আমরা দেখি সাধারণত টেন্স কত প্রকার এবং কি কি। সাধারণত টেন্স হচ্ছে 12 প্রকারের। টেন্স মোট 12 প্রকার। টেন্স মোট 12 প্রকার। তার মধ্যে আমরা টেন্সকে আমরা তিনটা ভাগে ভাগ করছি। প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সের মধ্যে আবার চারটা ভাগ আছে। সেটা হচ্ছে প্রেজেন্ট indefinite tense, next is present continuous tense, next is present perfect tense, and last one is present perfect continuous tense. হ্যাঁ, এই চার প্রকার হচ্ছে প্রেজেন্ট টেন্স, অর্থাৎ প্রেজেন্ট টেন্স মানে বর্তমান কালের মধ্যেই এই চার প্রকারের টেন্স ইনক্লুডেড। এবার আসি পাস্ট টেন্স।
পাস্ট টেন্সের মধ্যে অনুরূপ চারটা ভাগে ভাগ করা যায় পাস্ট টেন্সকেও। সেটা হচ্ছে পাস্ট indefinite tense, next is past continuous tense, third one is past perfect tense, and fourth one is past perfect continuous tense. হ্যাঁ, অনুরূপভাবে আমরা ফিউচার টেন্সকেও চারটা ভাগে ভাগ করতে পারি। ফিউচার টেন্স, আপনারা যদি খাতায় এগুলো একটু লিখে রাখেন তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন লেকচারের সাথে সাথে, এবং লেকচারটি যদি খেয়াল করে শোনেন তাহলে আরো সুন্দরভাবে বুঝতে পারবেন। ফিউচার টেন্সকেও আমরা চারটা ভাগে ভাগ করতে পারি। সো সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স, নেক্সট ইজ future continuous tense, next is future perfect tense, and last one is future perfect continuous. হ্যাঁ, আমরা এতক্ষণে জানলাম টেন্সের শ্রেণী বিভাগ। এখানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে হলো ফার্স্ট অন, অর্থাৎ এটা কিন্তু বর্তমান কাল, বর্তমানকে বোঝাচ্ছে প্রেজেন্ট টেন্স। বর্তমানের মধ্যেই আমরা চারটা ভাগে ভাগ করলাম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এন্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর এটা হচ্ছে হলো পাস্ট টেন্স, যেটা হচ্ছে অতীত কালকে বোঝাবে, অতীতকে বোঝাচ্ছে পাস্ট টেন্স। আর এটা হচ্ছে ফিউচার টেন্স, যেটা ভবিষ্যৎকে বোঝায়। হ্যাঁ, আশা করছি আপনারা খাতায় তুলে ফেলছেন। সো এটা হচ্ছে শ্রেণী বিভাগ। এখন আমরা অ্যাকচুয়ালি আজকে অনলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে ব্রিফলি ডিসকাস করব, যেটার মধ্যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে কিভাবে নেগেটিভ করতে হয়, ইন্টারোগেটিভ করতে হয় এবং নেগেটিভ ইন্টারোগেটিভ একসাথে করা যায়, সেগুলো আজকে ডিসকাস করব। অর্থাৎ আমরা অ্যাকচুয়ালি 12টা টেন্সকে 12টা লেকচারে ডিভাইডেড করব, এবং আপনারা যাতে ব্রিফলি বুঝতে পারেন। ইউটিউবে অনেক ভিডিও দেখা যায় টেন্স রিলেটেড, কিন্তু সেগুলো একটাও ইফেক্টিভ নয়। কারণ হচ্ছে ওরা স্ট্রাকচার অনুযায়ী বোঝায় না, এবং একটা সিকোয়েন্স অনুযায়ী না বোঝানোর কারণে টেন্স ভালো করে আপনারা বুঝতে পারেন না। কিন্তু আশা করছি আমার ভিডিও থেকে আপনারা যথেষ্ট উপকৃত হবেন। সো আমি এটা মুছে ফেলতেছি, আশা করছি আপনারা এগুলো লিখে ফেলছেন আপনাদের খাতায়। হ্যাঁ, আজকে তাহলে আমরা শুরু করতে যাচ্ছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হ্যাঁ, বাংলা চিনিবার উপায়। বাংলা চিনিবার উপায়। হ্যাঁ, আমরা বাংলাতে কিভাবে চিনতে পারবো যে এটা কোন টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট না প্রেজেন্ট কন্টিনিউয়াস না প্রেজেন্ট পারফেক্ট টেন্স না প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, তাহলে বাংলা চিনিবার উপায় অর্থাৎ ক্রিয়ার শেষে ভার্ব
অর ক্রিয়ার শেষে করি, করো, করেন ইত্যাদি থাকবে। অর্থাৎ আমরা প্রতিদিন কথা বলার সময় ইউজুয়ালি কি বলি? আমি কাজটি করি, আমি স্কুলে যাই, সে ভাত খায়, রহিম স্কুলে যায়, রহিম গান করে, রহিম সাঁতার কাটে। এগুলোই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর যেটা বুঝতে পারলাম বাংলা চিনিবার উপায়, যে ক্রিয়ার শেষে কি থাকবে? করি, করো, করেন ইত্যাদি থাকবে এই রিলেটেড। এবার আসি স্ট্রাকচার। হ্যাঁ, মেইন স্ট্রাকচার, যেটা স্ট্রাকচার। হ্যাঁ, এই স্ট্রাকচার হচ্ছে মেইন জিনিস ইংলিশ শেখার জন্য। কারণ স্ট্রাকচার আপনারা যত সুন্দর করে বুঝতে পারবেন, আপনারা ইংলিশ গঠন তত সুন্দরভাবে বলতে পারবেন এবং আপনাদের ইংলিশ রাইটিং প্লাস স্পিকিং এগুলো খুবই ইফেক্টিভ হবে। সো স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মেইন স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা আপনারা খাতায় তুলে ফেলতে পারেন, কারণ এই স্ট্রাকচারটা জানলেই আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ফর্ম করতে পারবো। অর্থাৎ যে কোনো বাংলা আমরা ইংলিশে ট্রান্সলেট করতে পারবো। সো এই স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এখন আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখব যে এগুলোকে কিভাবে ইমপ্লিমেন্ট করা যাবে, অ্যাপ্লাই করা সম্ভব। সো এক্সাম্পলে আসি আমরা। সো আমি প্রথম একটা এক্সাম্পল দিচ্ছি। অন হচ্ছে আমি স্কুলে যাই। হ্যাঁ, এটা একটা বাংলা সেন্টেন্স। এটাকে আমরা কিভাবে ইংলিশে ট্রান্সলেট করব তার আগে জেনে নেই এটা কোন টেন্স। আমি স্কুলে যাই, এটা দৈনন্দিন প্রতিদিন আমরা যা করি সেগুলোই বোঝাচ্ছে, কারণ ক্রিয়া শেষে করি, করো, করেন ইত্যাদি বোঝাবে। সো আমি স্কুলে যাই, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো এটাকে যদি আমরা স্ট্রাকচারে অনুযায়ী করতে চাই, তাহলে মেইন স্ট্রাকচার কি ছিল আমাদের? সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এখন জেনে নিই কোনটা সাবজেক্ট, কোনটা মূল ভার্ব, কোনটা অবজেক্ট। সো সাবজেক্ট হচ্ছে যে কোনো কাজ করে, যেমন এই বাক্যে আমি স্কুলে যাই, অর্থাৎ আমিটা হচ্ছে সাবজেক্ট। হ্যাঁ, আর স্কুলটা হচ্ছে অবজেক্ট। আর যাই হচ্ছে কি? এটা হচ্ছে হলো কাজ করা, যাওয়া, খাওয়া, গান গাওয়া, ড্যান্স করা, পার্টি করা। ওকে, এগুলো হচ্ছে হলো যাই, তার মানে এটা হচ্ছে হলো ভার্ব। তাহলে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। হ্যাঁ, তাহলে এটা আগে ডিটেক্ট করি, এটা হচ্ছে ভার্ব। হ্যাঁ, আমার কিন্তু ডিটেক্ট করা সবগুলো শেষ, যে কোনটা সাবজেক্ট, কোনটা অবজেক্ট, কোনটা ভার্ব, রাইট? সো এখন আমরা স্ট্রাকচার অনুযায়ী সাজাবো। সো স্ট্রাকচারে কি ছিল? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স গঠন করার জন্য আমাদের কি করতে হবে? প্রথমে সাবজেক্ট দিতে হবে। সো আমরা তাহলে সুন্দরভাবে গঠন করি। তাহলে সাবজেক্ট কোনটা? আমি ইংলিশ কি? আই। সো এটা হবে আই। সাবজেক্টের পরে কি? মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। মূল ভার্ব কোনটা? ভার্ব কোনটা? যাই। যাওয়ার ইংলিশ কি? গো। এখন মূল ভার্বের কিন্তু প্রেজেন্ট ফর্ম হতে হবে, কারণ আমরা জানি একটা ভার্বের তিনটা ফর্ম আছে। যেমন গো হচ্ছে যাওয়া, ওয়েন্ট হচ্ছে গিয়েছিলাম, গন মানেও গিয়েছিলাম। সো এটা হচ্ছে হলো প্রেজেন্ট ফর্ম। একটা ভার্বে সাধারণত তিনটা ফর্ম থাকে। হ্যাঁ, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। সো প্রথমটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম, পরেরটা হচ্ছে
পাস্ট ফর্ম, তৃতীয়টা হচ্ছে পার্টিসিপল ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। রাইট, সো সাবজেক্ট হচ্ছে আই, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম কোনটা? যাওয়া, যায় মানে গো। তাহলে প্রেজেন্ট ফর্ম কোনটা? এই যেটা গো। এখানে কিন্তু ওয়েন্ট হবে না বা গনো হবে না, অনলি গো হবে। সো গো, কোথায় যাই আমি? স্কুলে যাই। এখন দেখো যে সাবজেক্টের পরে আমি কিন্তু মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসিয়ে দিচ্ছি, এরপর আমাদের বাকি থাকলো কি? অবজেক্ট। সো অবজেক্ট কোনটা এখান থেকে খুঁজে বের করি? স্কুল। সো স্কুলটা হবে এখানে, কিন্তু কোন নির্দিষ্ট দিকে যা বোঝাইলে তাহলে কি বসে? টু। তাহলে আই গো টু স্কুল। এই হয়ে গেল আমাদের বাংলা থেকে ইংলিশের ট্রান্সলেশন। তার মানে আমি স্কুলে যাই, এটার ইংলিশ কি? আই গো টু স্কুল। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। এবার আপনারা খাতায় লিখে ফেললে বেশি উপকৃত হবেন। আশা করছি আপনারা বুঝতে পারছেন। এবার আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে নেগেটিভ করার নিয়ম এটা শিখাবো। সো নেগেটিভ আমরা তাহলে আসি, নেগেটিভটা কিভাবে নেগেটিভ করা সম্ভব। হ্যাঁ, তাহলে এটা মুছে ফেলতেছি, আপনারা একটু খাতায় কষ্ট করে লিখে ফেলেন। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে নেগেটিভ করার নিয়ম। নেগেটিভ করার নিয়ম। হ্যাঁ, নেগেটিভ মানে কি? নেগেটিভ মানে একটু লিখে দিচ্ছি ক্লু দিয়ে। নেগেটিভ শব্দের অর্থ না বোধক। না বোধক অর্থাৎ একটা বাক্যকে, যেমন আমি বললাম আমি স্কুলে যাই, এটা কি না বোধক? অবশ্যই না, এটা হা বোধক, কারণ আমি স্কুলে যাচ্ছি। আর যদি বলি আমি স্কুলে যাই না, তাহলে এটা হবে না বোধক। তাহলে এটাই হচ্ছে নেগেটিভ। যেমন আমি বললাম I do not go there, মানে কি? আমি সেখানে যাই না। তাহলে এটা কিন্তু একটা নাবোধক, অর্থাৎ নেগেটিভ, নেগেটিভ অর্থ প্রকাশ করতেছে। হ্যাঁ, সো এখন এটা তো বুঝতে পারলেন। এখন আমাদের নেগেটিভ করার জন্য যে স্ট্রাকচারটা লাগবে, হ্যাঁ, সেটা জাস্ট লিখে দিচ্ছি। স্ট্রাকচার, তাহলে এটার স্ট্রাকচার কি হবে? স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস do or does plus not plus মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। রাইট, সো এটা হচ্ছে আমাদের মেইন স্ট্রাকচার। এটা হচ্ছে আমাদের মেইন স্ট্রাকচার নেগেটিভ করার। নেগেটিভ করতে হলে এই স্ট্রাকচারটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। সো এখন আমরা আসি কিভাবে, এক্সাম্পলে আসি আমরা। এক্সাম্পল অন, আমি বললাম তার আগে একটু বলে নেই যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, হ্যাঁ, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়,
তাহলে ভার্ব এর তাহলে নেগেটিভ পাওয়ার সময় করতে ডাজ নট ইউজ হবে, ডাজ নট ব্যবহৃত হয়। বাকি সব ক্ষেত্রে ডু নট ইউজ হবে, বাকি সব ক্ষেত্রে ডু নট ব্যবহৃত হবে। আপনারা এই দুটো জিনিস একটু কষ্ট করে খাতায় লিখে নেন। তাহলে কি হলো, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে নেগেটিভ করতে ডাজ নট ব্যবহৃত হয়, বাকি সব ক্ষেত্রে ডু নট ব্যবহৃত হবে। তার আগে আমি একটু লিখে দেই যে কোনটা কোনটা বাকি সব ক্ষেত্রে ডু নট ব্যবহৃত হবে। ভিডিও কি হচ্ছে? বাকি সব ক্ষেত্রে ডু নট ব্যবহৃত হবে। সো একটু লিখে দিই কোনটা থার্ড পারসন, কোনটা ফার্স্ট পারসন, কোনটা সেকেন্ড পারসন। ওকে, ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন হচ্ছে আই, উই। সেকেন্ড পারসন হচ্ছে অনলি ইউ। আর থার্ড পারসন যেটা হচ্ছে বাকি সব, আই ইউ ইউ বাদে যা আছে সেগুলো হচ্ছে হলো থার্ড পারসন, অন্য সব, অন্য সব। আর এগুলোর মধ্যে একটু বলে নেই, ফার্স্ট পারসনের মধ্যে আবার আছে ফার্স্ট পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং থার্ড পারসন প্লুরাল নাম্বার। যেমন করিম, সিঙ্গুলার বলতে একজনকে বোঝায়, করিম রহিম, এটা কি, এটা হচ্ছে হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হ্যাঁ, আর যদি বলি দে মানে হচ্ছে তারা, মানে অনেকগুলো, তাহলে এটা হবে থার্ড পারসন প্লুরাল নাম্বার। প্লুরাল, রাইট? সো এখন তাহলে এটা তো লিখে নিলাম। তাহলে আমরা এখন একটা এক্সাম্পলে আসি, সেগুলো একটু মুছে দিচ্ছি, এগুলো আপনারা একটু লিখে নেন। বোর্ডের জায়গা স্বল্পতার কারণে এটা একসঙ্গে দেখানো সম্ভব হচ্ছে না। সো প্রথম এক্সাম্পলটা দেখি আমরা। এক্সাম্পল 1, রহিম গান গায় না, গায় না। সো এটা কি, রহিম গান গায় না, একটা নেগেটিভ সেন্টেন্স। আমরা দেখতে পাচ্ছি গান গায় না, অর্থাৎ সে এই কাজটি করে না, অর্থাৎ গানটা গাচ্ছে না, তার মানে নেগেটিভ। তার মানে ডু অথবা ডাস, তাহলে রহিমের সাথে কি বসবে আমাদের, ডাস, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ডাস প্লাস নট প্লাস মূল ভাবে প্রেজেন্ট ফর্ম, ভাব কোনটা, গায়, সিং এ সং, গান হচ্ছে হলো সং, রাইট? এই বর্ষে কারোর একটা গান। হ্যাঁ, সো আশা করছি বুঝতে পারছেন। এখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে ইন্টারোগেটিভ করার নিয়ম শিখব। সো ইন্টারোগেটিভের ক্ষেত্রে আমাদেরকে জাস্ট ডু অথবা ডাসটা সামনে নিয়ে আসতে হবে, তারপরে সাবজেক্ট প্লাস মোড ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এখানে স্ট্রাকচারটা লিখে দিয়েছি। আর এখন আমরা এক্সাম্পল দেখব। হ্যাঁ, এক্সাম্পল হিসেবে যদি দেই, তুমি কি ফুটবল খেলো? হ্যাঁ, এখানে প্রশ্ন করতেছি, তুমি কি ফুটবল খেলো? তাহলে কি হবে, স্ট্রাকচার হবে ডু অর ডাস। সো সাবজেক্ট তুমি, তুমি এর সাথে কি বসবে, তাহলে এটা কি
তুমিটা হচ্ছে না সেকেন্ড পারসন, সেকেন্ড পারসনের সাথে কি বসবে তাহলে ডু, তাহলে প্রথমে ডু অথবা ডাজ, সো সেকেন্ড পারসনের সাথে ডু বসবে, তাহলে প্রথমে ডু দিয়ে দিচ্ছি আমরা, নেক্সট ইজ সাবজেক্ট ইউ, ডু ইউ, নেক্সট হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে মূল ভার্ব কোনটা খেলো, সো এটা প্লে, নেক্সট ইজ অবজেক্ট, অবজেক্ট কোনটা ফুটবল, ডু ইউ প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলো, অন মোর এক্সাম্পল, আরো একটা এক্সাম্পল দিচ্ছি আমরা, সে কি বইটি পড়ে, প্রশ্ন করতেছি সে কি বইটি পড়ে, হ্যাঁ সে হচ্ছে হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে কি হবে ডাস, তারপরে সাবজেক্ট, সাবজেক্ট কোনটা সে, ডাস হি, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম পড়া, পড়া হচ্ছিল মূল ভার্ব, প্লে সরি রিড দ্য বুক, ডাস হি রিড দ্য বুক, সে কি বইটি পড়ে। সো আশা করছি আপনারা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে ইন্টারোগেটিভ করার নিয়মটা শিখে ফেললেন খুব ইজিলি। সো এর সাথে সাথে আপনারা খাতায় তুলে ফেলেন এগুলা। আর এখন আমরা শিখব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে কিভাবে নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভ একসঙ্গে করা যায়। সো নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভ আমরা দেখি। নেগেটিভ ও ইন্টারোগেটিভ একসঙ্গে করার নিয়ম, জাস্ট এই স্ট্রাকচারটাই থাকবে, এইগুলোর সাথে জাস্ট আমরা একটা নট বসাই দিব। হ্যাঁ, তাহলে একটু সুন্দর করে লিখতেছি, ডর ডাস প্লাস নট। তাহলে দেখা যাক ডু অথবা ডাসের সঙ্গে নট দেওয়া যায়, আবার সাবজেক্টের পরেও কিন্তু নট দেওয়া যায়। অর স্ট্রাকচার অন, এটা হচ্ছে স্ট্রাকচার অন, আর একটা স্ট্রাকচার লিখে দিচ্ছি আমি, স্ট্রাকচার টু। ডু অথবা ডাস থাকবে, সমস্যা নেই, প্লাস নটটা জাস্ট সাবজেক্টের পরে, সাবজেক্টটা আগে নিয়ে আসি, সাবজেক্ট প্লাস নট, আর সব ঠিক থাকবে, মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম। প্লাস অবজেক্ট। সো এখানে অ্যাকচুয়ালি দুইটা স্ট্রাকচার ফলো করা যায়, জাস্ট ডু অথবা ডাসের পরে নট বসানো যায়, অথবা ডাসের পরে সাবজেক্টের পরে নট বসাবো। হ্যাঁ, সো এক্সাম্পলে আসি, তুমি কি ফুটবল খেলো না, নেগেটিভ ইন্টারোগেটিভ যেহেতু একসঙ্গে, তুমি কি ফুটবল খেলো না। হ্যাঁ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেটা কিভাবে, এই যে প্রশ্ন করেছে, হ্যাঁ ইন্টারোগেটিভ আর নেগেটিভ, এই যে খেলো না অর্থাৎ না বোধক বোঝাচ্ছে, তাহলে কি হবে, তাহলে জাস্ট একই থাকবে, শুধু নটটা দিয়ে দিতে হবে। হ্যাঁ, তাহলে ডাজ এর পরে, ডু এর পরে নট দিয়ে দিতে পারো, তাহলে ডন্ট হয়ে যাবে, যেমন ডু নট। হ্যাঁ, সংক্ষেপে কি লেখা যায়, ডু নট, ডু নট কে সংক্ষেপে লেখা যায় ডন্ট, ডিও এন স্পেস টি, ডন্ট। হ্যাঁ, সো এখানে কিন্তু দিয়ে দিতে পারো ডোন্ট ইউ প্লে ফুটবল, সো আমরা দিই ডোন্ট ইউ প্লে ফুটবল, জাস্ট লজিক সেম। সো এটা কি হবে, সে কি বইটি পড়ে না, যেহেতু নেগেটিভ ইন্টারোগেটিভ পড়তেছি, তাহলে সে এটা কি হবে, তাহলে হবে ডাজেন্ট, নোটটা দিয়ে দিতে হবে, তাহলে ডাজেন্ট। হ্যাঁ, ডাজেন্ট হি রিড দ্য বুক, সে কি বইটি পড়ে না। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে আমরা দেখলাম কিভাবে একটি সেন্টেন্সকে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্সকে আমরা নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ একসঙ্গে করতে পারি। আর আশা করছি আপনারা সবাই উপকৃত হবেন।
আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ও আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।